স্বাগতম সবাইকে কণিকের লেকচারে। তো এই কণিক লেকচারটা শুরু করার আগে কিছু কথা বলে নিই। যেহেতু কণিক আসলে আমাদের তিনটা পার্টে বিভক্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো আমি যদি সবগুলো ডিটেলস আলোচনা করতে যাই তো তোমাদেরকে আসলে আমি ওইভাবে আসলে সব কিছু আসলে মেনটেন করতে পারবো না। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের কণিকটা ভালোভাবে তোমরা কমপ্লিট করছো এবং যতগুলো থিওরি আছে সবগুলো থিওরি তোমরা জানো। তো ম্যাথ করার সময় আমি আজকে শুধুমাত্র আমি সব কিছু আলোচনা না করে যে ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি শুধু সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর ওই সময় যদি কোনো থিওরির প্রবলেম হয় তো সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করা যাক কণিকের লেকচার। তো কণিক বলতে আমরা আসলে কী বুঝি? কণিক বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত ধ্রুবক আমরা তাকে বলতেছি একটা কণিক। অর্থাৎ এই কণিকটা আসলে তিন ভাগে বিভক্ত, যেমন হচ্ছে পরাবৃত্ত হতে পারে, উপবৃত্ত এবং অধিবৃত্ত হতে পারে। অর্থাৎ আমি যদি পরাবৃত্তের ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম। এই নির্দিষ্ট বিন্দু থেকে এই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর দূরত্ব এবং এই সরলরেখা থেকে এই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর দূরত্ব যখন আমার একটা সবসময় যখন ধ্রুবক হচ্ছে তখন আমরা তাকে কণিক বলতেছি। অর্থাৎ এখানে আমরা যে মান পাচ্ছি, যে মান হবে বা সেখানে এবং এইখানে ওই অনুপাতের মানটা একই হবে। এবং এটা যদি এস হয় পি এম, আর এটা যদি আমার হচ্ছে পি ড্যাশ এম ড্যাশ হয়, অর্থাৎ এখানে সবসময় আমার যেটা হবে যে এসপি ডিভাইড বাই পিএম, এই মানটা সবসময় আমার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তো এখানে আমরা যে মানটা পাচ্ছি তো পরের বারের ক্ষেত্রে আমরা ওই একই মানটাই আমার হবে, অর্থাৎ এস পি ড্যাশ ডিভাইডেড বাই পি ড্যাশ এম ড্যাশ ইকুয়াল হচ্ছে ই। আর এই যে অনুপাতের মান, এই অনুপাতের মানকে আমরা বলতেছি হচ্ছে উৎকেন্দ্রিকতা। আর এখানে যে আমার হচ্ছে এস বিন্দু, এই এস বিন্দুটাকে আমরা বলতেছি হচ্ছে উপকেন্দ্র। এবং এই যে সরলরেখা, এই সরলরেখাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। তো এখন আমরা দেখব যে কণিকের সাধারণ সমীকরণটা আসলে কি। তো কণিকের যে সাধারণ সমীকরণ হচ্ছে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমার কণিকের যে সাধারণ সমীকরণ। তো আসলে এই সাধারণ সমীকরণ থেকে আমি কীভাবে বুঝবো যে এটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত নাকি এটা হচ্ছে একটা বৃত্ত? তো এই যে এখানে থেকে আমরা যে সম্পর্কটা আমরা দেখব সেটা হচ্ছে, যদি আমার এ ইকুয়াল বি এবং এইচ ইকুয়াল যদি 0 হয় তবে এটা আমার মিন করবে এটা হচ্ছে একটা বৃত্ত। এবং এই বৃত্তের ক্ষেত্রে আমার যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতা ই সমান হচ্ছে 0। কারণ এখানে দেখো যে বৃত্তের যখন তোমরা পড়ছো তো সেখানে আসলে বৃত্তের যে আসলে সাধারণ যে রুলটা ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগগুলো সমান হবে এবং হচ্ছে এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তো এখানে সেটাই হলো যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা সমান হলো। এবং হচ্ছে যেহেতু এইচ ইকুয়াল 0, তো এখানে যদি আমার হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদই না থাকে তবে সেটা আসলে একটা আমাদের হচ্ছে বৃত্ত মিন করে। আচ্ছা, তো এরপরে আসলে যদি আমার এ বি ইকুয়াল এই স্কোয়ার হয় তো এটা আমার মিন করবে হচ্ছে পরাবৃত্ত। এবং এখানে আমার যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতা সমান 1। তো পরাবৃত্তের পরে যদি আমার এ বি মাইনাস এ স্কোয়ার ইজ গ্রেটার দেন যদি 0 হয় তো এটা আমার মিন করতেছে উপবৃত্ত। আর উপবৃত্তের ক্ষেত্রে যে আমার যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতা সবসময় আমার 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। এবং এরপরে আসে যে হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে যে সমীকরণ যে এ বি মাইনাস এ স্কোয়ার লেস দেন 0 হলে এটা আমার মিন করবে অধিবৃত্ত। এবং অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা সবসময় 1 থেকে বড়। তো পরাবৃত্তের সংক্রান্ত আমরা একটা যে ম্যাথ দেখবো সেটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 24x পরাবৃত্তের একটি জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু স্থানাঙ্ক 2,3। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে
আমি বলবো যে যখন আমার পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক বা অধিবৃত্ত হোক, তো সবসময় আসলে হচ্ছে এই ধরনের ম্যাথটা তোমরা ফেস করতে পারবা যে এই একটি জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এত। তো এই ম্যাথগুলো সলভ করার সময় আমাদের দেখতে হবে যে যদি এক্স স্কোয়ার থাকে তো এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স ইন্টু এক্স ওয়ান লিখবো, ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান লিখবো, এবং সেখানে যদি এক্স থাকে তো এক্সের পরিবর্তে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, ওয়াই থাকলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু, এই আকারে লিখে তারপরে হচ্ছে মানগুলোতে স্যাটিসফাই করতে হবে। তো কীভাবে করতে হয় এটা একটু দেখে নাও। তো এখানে দেখো হচ্ছে আমার আছে হচ্ছে ওয়াই স্কোয়ার। তো আমি প্রথমেই বলেছিলাম যে ওয়াই স্কোয়ার যদি থাকে তো ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আমি লিখবো। আচ্ছা, এটা একটু এভাবে লিখি যে ওয়াই স্কোয়ার মাইনাস 24x ইজ ইকুয়াল 0। তো আমার কী করতে হবে যে ওয়াইয়ের পরিবর্তে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই ওয়ানটা আসলে কত, সেটা হচ্ছে আমার 3। আসলে এখানে আসলে হচ্ছে ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে এক্স স্কোয়ার নেই। যদি এক্স স্কোয়ার থাকতো তবে আমি লিখতাম যে এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ানের মানটা হতো আমার হচ্ছে 2, কিন্তু এখানে আসলে এক্স ওয়ান নাই, কিন্তু আছে হচ্ছে আমার এক্স। তো এক্সের পরিবর্তে আমি যেটা লিখবো যে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই 2, এক্স প্লাস এক্স ওয়ান হচ্ছে আমার এখানে 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল, তারপরে কি করব যে এই যে মানগুলো আছে এই মানগুলো দিয়ে এই সমীকরণটা আমরা স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ এখানে আমি হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে আমার হচ্ছে 3, অর্থাৎ এখানে মান হবে আমার 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু এক্স হচ্ছে আমার 2। তারপরে হচ্ছে আমার যে রেজাল্ট সেটা হচ্ছে 3y মাইনাস 12x ইজ ইকুয়াল 0। আচ্ছা, তো পরাবৃত্তের নেক্সট যে প্রবলেমটা দেখবো যে ওয়াই ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, পরাবৃত্তটি শীর্ষ -2,3 বিন্দুতে অবস্থিত এবং এটি 0,5 বিন্দুগামী যদি হয় তাহলে আমার হচ্ছে এ বি এবং সির মানটা এখান থেকে বের করতে হবে। আচ্ছা, তো এখান থেকে এই সমীকরণ থেকে আসলে আমরা হচ্ছে একটা জিনিস বুঝতে পারতেছি। তো তোমাদের হাতে যে শীটটা দেওয়া আছে তো সেখানে দেখো যে এই ধরনের যদি ইকুয়েশন থাকে তো এই ধরনের পরাবৃত্তটার অক্ষরেখা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তো পরাবৃত্তটা হবে আমার অনেকটা এরকম, এটা হচ্ছে এর অক্ষরেখা। আচ্ছা, এই অক্ষরেখাটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল। আর এই ধরনের পরাবৃত্তের যে সাধারণ যে সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। কিছুক্ষণ আগে আমি যখন তোমাদের স্পর্শক বোঝাচ্ছিলাম তো তখন সেখানে আমি বলেছি যে আসলে এই ধরনের সমীকরণ থেকে আমি কিভাবে বুঝবো যে এই পরাবৃত্তটা কীরকম হবে। আর এইরকম আরও একটা পরাবৃত্ত হতে পারে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। তো এটার গ্রাফ কীরকম হবে বা এটার গ্রাফ কীরকম হবে, যা এই গ্রাফটা এরকম হলো না কেন। তো এখান থেকে আমি সহজে যেটা বলেছিলাম সে তোমাদের জন্য আবার বলতেছি যে তোমরা যখন দেখবা যে পরাবৃত্তের সময় তো যার উপর স্কোয়ার নাই সেই রেখাটাই হচ্ছে আমার হচ্ছে অক্ষরেখা। তো প্রথম ক্ষেত্রে আমি দেখো যে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এখানে আমার স্কোয়ার নাই কার ওপর, স্কোয়ার নাই আমার হচ্ছে ওয়াইয়ের ওপর, তো ওয়াই অক্ষ হচ্ছে আমার হচ্ছে এর অক্ষরেখা। এবং পরের যে সমীকরণ সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, স্কোয়ার নাই কার ওপর, স্কোয়ার নাই আমার হচ্ছে এক্সের ওপর। তো এখানে আমার এই এক্স অক্ষটাই হচ্ছে আমার হচ্ছে অক্ষরেখা। তো এই ধরনের গ্রাফটা হবে এরকম, এটা হচ্ছে আমার অক্ষরেখা আর এটা অক্ষরেখা হচ্ছে আমার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, তো আমাদের আসলে হচ্ছে দ্বিতীয়টা দিনে আসলে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে প্রথমটা নিয়ে। তো আমরা প্রথম থেকে এই সমীকরণ থেকে বুঝে গেছি যে হ্যাঁ এটা হচ্ছে আমার এই ধরনের কোনো একটা সমীকরণ হবে। তো যেহেতু এখন বলা হয়েছে যে এই পরাবৃত্তটার শীর্ষ হচ্ছে -2,3 বিন্দুতে অবস্থিত, তো তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে হ্যাঁ এই পরাবৃত্তটার ইকুয়েশনটা হবে এরকম যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4a y মাইনাস 3। আচ্ছা,
তো যেহেতু বলা হয়েছে যে পরাবৃত্তটা হচ্ছে আমার হচ্ছে 0,5 বিন্দুগামী, তো এই মানটা আসলে স্যাটিসফাই করবে। তো এখান থেকে আমি বসে এক্স এর মান 0 এবং ওয়াই এর মান যদি আমি 5 যদি বসাই, তো এখান থেকে আমার যে এর মানটা আসবে সেই এর মানটা হচ্ছে আমার হাফ। তো এখন এই এর মানটা আমি এই ইকুয়েশনে বসাই দিয়ে আমার কি পাচ্ছি, দেখো যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু হাফ ওয়াই মাইনাস 3। তো তারপর থেকে এই ইকুয়েশনটা আমি হচ্ছে যদি ভাঙ্গায় যদি লিখি, তো ওয়াইয়ের মানটা আমি লিখতে পারবো ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10। আচ্ছা, তো এটা হচ্ছে আমার হচ্ছে পরবর্তী যে সমীকরণ। তো এখন দেখো যে এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমি হচ্ছে তুলনা করি, এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু আসলে আমার হচ্ছে সেম। তো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি যে হ্যাঁ, এটার সাথে এটার তুলনা করতে পারি। এখান থেকে তুলনা করলে আমি কি পাই, যে আচ্ছা এইভাবে যদি লিখি ওয়াই সমান হচ্ছে হাফ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 5। তো আর আমার প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখান থেকে যদি আমি তুলনা করি, তো আমি দেখো যে এর মানটা হচ্ছে আমার হাফ, বির মানটা হচ্ছে আমার 2 এবং সির মানটা হচ্ছে আমার 5। অতএব তো পরাবৃত্ত সংক্রান্ত নেক্সট সমস্যা হচ্ছে, একটি পরাবৃত্তাকার খিলান ও এর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 24 মিটার। প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে খিলানের উচ্চতা আমার কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো আমি এর এই মেথড সলভ করার আগে আমাদের হচ্ছে চলো দেখি যে এই গ্রাফটা কীরকম হয়। ধরলাম এটা আমার হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা, আর খিলানের যে শেপ, খিলানগুলো হয়, খিলানের যে শেপ সেটা হচ্ছে মোটামুটি অনেকটা এইরকম। আচ্ছা, তো এটা ধরো হচ্ছে আমার হচ্ছে খিলান, আর এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আর অবশ্যই তোমার এখান থেকে আমরা এটা বলতে পারতেছি হ্যাঁ, এই খিলান এটা হচ্ছে একটা অবশ্যই একটা পরাবৃত্ত, আর এখানে এটা হচ্ছে এর পরাবৃত্তের শীর্ষবিন্দু। কিন্তু এইটুকু এই খিলানের সর্বোচ্চ যে উচ্চতা, সেই উচ্চতার মানটা হচ্ছে আমার দেওয়া হচ্ছে 18 মিটার। আমি ধরে নিলাম যে এখানে যদি আমার এটা যদি আমার মধ্যবিন্দু বা 0,0 বিন্দু হয়, আর এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে আমার 18 মিটার, অর্থাৎ এই যে বিন্দু শীর্ষবিন্দুদের স্থানাঙ্ক সেটা আমি বলতে পারতেছি 0,18। এবং এখানে বলা হয়েছে যে এই খিলানের যে প্রস্থ, অর্থাৎ এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার 24 মিটার। এখান থেকে এটুকুর মানটা হচ্ছে আমার 24 মিটার। তাহলে দেখো যে এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে আমার হচ্ছে 12 মিটার, কারণ পুরোটা যদি আমার হচ্ছে 24 মিটার হয়, এখান থেকে মূল বিন্দু থেকে এইটুকুর দূরত্ব তো অবশ্যই 12 মিটারই হবে। তো এখান থেকে এটুকু দূরত্ব যদি 12 মিটার হয়, তো এখানে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তো এক্স অক্ষে আসলে ওয়াই ইকুয়াল 0। তো আমি এখানে এটা বলতে পারি যে হ্যাঁ, এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমার 12,0। আর এখানে যে বিন্দু স্থানাঙ্ক সেটা আমি বলতে পারতেছি যে -12,0। কারণ কি? কারণ এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। আচ্ছা, প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত? এটা হচ্ছে আমার প্রস্থের যে মধ্যবিন্দু এটা। তো এখান থেকে আমার যে 8 মিটার দূরে, এখান থেকে ধরলাম এটুকু দূরত্ব হচ্ছে 8। তো 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এখানে এইচের মানটা কত। আচ্ছা, তো একটা জিনিস তোমরা এখানে দেখো যে এখান থেকে একটু দূরত্ব যদি 8 হয় আর এখান থেকে এটুকু দূরত্ব যদি আমার এইচ হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমার কত, সেটা হচ্ছে আমার H,8,H। আচ্ছা, তো গ্রাফ থেকে আসলে মোটামুটি এটা তো তোমাদের সবারই আসলে হচ্ছে বোঝার কথা যে হ্যাঁ, এই যে পরাবৃত্ত আঁকছি, এই পরাবৃত্তটার অক্ষরেখা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল। তো কিছুক্ষণ আগে আমি দেখলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখা যে সংক্রান্ত যে পরাবৃত্ত, তার গ্রাফ, তার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay।
কারণ দেখো হচ্ছে স্কোয়ার কার ওপর নাই, স্কোয়ার নাই আমার হচ্ছে ওয়াইয়ের ওপর, তো অক্ষরেখা অবশ্যই আমার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো যেহেতু এখন বলা হয়েছে যে এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা জানি সেটা হচ্ছে আমার 0,18, তাহলে আমার যে সমীকরণ সেটা আমার দাঁড়াচ্ছে x - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4a y - 18। আচ্ছা, তো এখন দেখো যে এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্ত আসলে আমার হচ্ছে 12,0 বিন্দুগামী, 12,0 অথবা -12,0 যে কোনো একটা বিন্দুগামী। এখন এখানে যদি আমি হচ্ছে আর এক্স এর মান যদি 12 এবং ওয়াই এর মান যদি 0 বসাই, তো এখান থেকে অবশ্যই আমার হচ্ছে এর মানটা পেয়ে যাব। তো আমি সেটা করি যে এক্স এর মান হচ্ছে 12, 4a, ওয়াই এর মান 0, 0 - 18। তো এখান থেকে সলভ করে আমি এর মানটা পাচ্ছি -2, এর মানটা আমি পাচ্ছি হচ্ছে -2। আর এখান থেকে এর মানটা এই ইকুয়েশনে যদি বসাই দেই, তাহলে আমি পাচ্ছি x² ইকুয়াল -8 y - 18। আর এটাই হচ্ছে আমার এই যে খিলানের যে ইকুয়েশন, এই সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। তো এখন এখানে বলা হয়েছে যে প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত। অর্থাৎ এই খিলান কিন্তু আসলে হচ্ছে 8,8 এই বিন্দু দেওয়া আসলে হচ্ছে যাচ্ছে। তো এখান থেকে আমি যদি এক্স এর পরিবর্তে 8 এবং ওয়াই এর পরিবর্তে যদি 8 বসাই দেয়, তাহলেই এখান থেকে আমি কিন্তু এইচ এর মানটা পেয়ে যাচ্ছি। সেটা কত দেখো, এক্স এর মান হচ্ছে আমার 8, ওয়াই এর মান হচ্ছে আমার এইচ -18। তো এখান থেকে সলভ করে আমি এইচ এর মানটা পাচ্ছি 10 মিটার। এটা আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট এখন আমরা উপবৃত্ত সংক্রান্ত ম্যাথগুলো দেখবো। তো আমি ধরে নিচ্ছি যে উপবৃত্ত সংক্রান্ত যতগুলো থিওরি আছে সব তোমরা জানো, জাস্ট সিম্পল থিওরিগুলো দিয়ে আমি হচ্ছে ম্যাথগুলো করাবো। তো আচ্ছা, তো উপবৃত্তের যে প্রথম যে ম্যাথটা দেখবো, যে একটি উপবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 24 মিটার, প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরের খিলানের উচ্চতা কত। ঠিক আগের যে ম্যাথটা করালাম, ঠিক আগের ওই ম্যাথের মতোই এটা, শুধু আমার হচ্ছে করতে হবে কি, শুধু এখানে আগে ছিল হচ্ছে পরাবৃত্ত, কিন্তু এখানে আমি হচ্ছে উপবৃত্তের থিওরি ইউজ করে এই ম্যাথটা করবো। তো প্রথমে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে প্রথমে আসলে আমরা ছবিটা দেখে বোঝার চেষ্টা করি যে কী হচ্ছে এখানে। এটা যদি আমার ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষ যদি হয়, তো খিলানের টোটালি হচ্ছে সাইজটা হচ্ছে অনেকটা এরকম হবে। যেহেতু বলে দিচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে একটা উপবৃত্ত, তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে উপবৃত্তের উপরের অংশ এবং হচ্ছে নিচে আছে হচ্ছে আমার আরও আছে, ডট ডট করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা মোটামুটি হচ্ছে একটা উপবৃত্ত, তোমরা ধরে নাও যে অনেকটা উপবৃত্ত হয় না আমি জানি, কিন্তু ধরে নাও যে হ্যাঁ এটা হচ্ছে একটা উপবৃত্ত। তো বলা হয়েছে যে এই উপবৃত্তের খিলানের সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ অর্থাৎ এখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমার ওই উপবৃত্তের মূল বিন্দু হচ্ছে 0 যদি ধরে নেই, তো এখান থেকে এখানে উচ্চতা আমার হচ্ছে 18 মিটার। এখান থেকে এখানে যদি 18 মিটার হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমার কত? এই বিন্দুর স্থানাঙ্ক আমার হচ্ছে 0,18। আচ্ছা, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে আমার 18 এবং প্রস্থ হচ্ছে আমার হচ্ছে 24, আগের মতোই। অর্থাৎ এখান থেকে এইটুকুর দূরত্ব আমার হচ্ছে 24। তাহলে এইটুকুর দূরত্ব আমার কত? এইটুকুর দূরত্ব অবশ্যই আমার হচ্ছে 12। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে প্রস্থের মধ্যবিন্দু থেকে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রস্থের মধ্যবিন্দু, এখান থেকে আমার হচ্ছে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত, আগেরটার মতোই। এখান থেকে যদি 8 এবং হচ্ছে এখান থেকে উচ্চতা যদি আমার হচ্ছে এইচ যদি হয়, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমার কত হচ্ছে 8,8। আচ্ছা, তো প্রথমে এখন দেখো যে এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা উপবৃত্তাকার খিলান। আচ্ছা, তো উপবৃত্তের যে সাধারণ যে থিওরি সেটা আমার কত হচ্ছে, সেটা হচ্ছে আমার x² ডিভাইড বাই a² প্লাস y² ডিভাইড বাই b² ইজ ইকুয়াল 1। এখানে যেহেতু আমার হচ্ছে কেন্দ্র হচ্ছে 0, 0 এবং হচ্ছে দেখো এইখানে যে এর মান, সে এর মানটা কি, এই এর মান হচ্ছে মূলবিন্দু থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে আমার হচ্ছে এ এবং মূলবিন্দু থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে আমার হচ্ছে বি। তো ওইটুকুর দূরত্ব আমার হচ্ছে আমার এর মানটা কত, এখানে হচ্ছে দেখো এর মানটা হচ্ছে আমার 12, আর এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে আমার বির মানটা হচ্ছে আমার 18। তো
এটুকু দূরত্ব হচ্ছে আমার বি। আচ্ছা, তাহলে পরবর্তীতে যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমার কি হচ্ছে যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এর মান হচ্ছে আমার 12 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বির মান হচ্ছে আমার 18 ইকুয়াল 1। আচ্ছা, তো এই উপবৃত্ত যদি আমার হচ্ছে এই 8, বিন্দুগামী হয়, তাহলে অবশ্যই এক্স আর ওয়াইয়ের মানগুলো দিয়ে এটা স্যাটিসফাই করবে। তো এখানে আমি এক্সের মান আমি যদি 8 বসাই ডিভাইড বাই 12 স্কোয়ার, ওয়াইয়ের মান হচ্ছে আমার এইচ স্কোয়ার ডিভাইড বাই 18 স্কোয়ার ইকুয়াল 1। আচ্ছা, তো এখান থেকে আমার এইচের যে মান পাচ্ছি, এই এইচ ইকুয়াল 6√5 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, উপবৃত্তের নেক্সট যে প্রবলেম হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই উপবৃত্তের অভ্যন্তরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে। তো দেখো যে এখানে যে ছবিটা হবে সেটা হচ্ছে এইরকম, যে এটা ওয়াই অক্ষ এবং হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, তো এখান থেকে যে উপবৃত্ত আসলে কেন্দ্র কত হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারি হ্যাঁ কেন্দ্র হচ্ছে আমার 0, 0। এটা হচ্ছে আমার উপবৃত্তের কেন্দ্র। তো উপবৃত্তটার শেপটি এরকম হবে, এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এ এবং এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে আমার বি। আচ্ছা, তো বলা হয়েছে যে উপবৃত্তের অভ্যন্তরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে সর্বোচ্চ কত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা হবে যাবে। তো ধরে নিলাম যে হ্যাঁ এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই ভেতর আমি আঁকাইলাম। এটা হচ্ছে মোটামুটি একটা এই উপবৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র। আচ্ছা, তো বর্গক্ষেত্রে দেখো যে এখান থেকে এইটুকু বাহু যত দূরত্ব, এখান থেকে এইটুকু বাহু কিন্তু তত দূরত্ব। ছবি দেখে মনে হচ্ছে এটুকু বেশি, একটু বেশি। তো আসলে ছবি না, আসলে হচ্ছে থিওরি অনুসারে আমরা জানি যে হ্যাঁ মূলবিন্দু থেকে এখান থেকে আমার হচ্ছে এটুকু যত দূরত্ব হবে বর্গের, এখান থেকে এটুকু হচ্ছে তত দূরত্ব হবে। আর এখান থেকে এইটুকু যত দূরত্ব হবে, এখান থেকে এইটুকু আমার হচ্ছে তত দূরত্ব হবে। তো আমি ধরে নিলাম যে বর্গের প্রত্যেক একটা বাহুর দৈর্ঘ্য আমার হচ্ছে টোয়াইস এম। ধরি একটা বাহু সমান টোয়াইস এম, অর্থাৎ এই যে লাল পুরোটুকু যে বাহুর দৈর্ঘ্য, এই পুরোটুকুর দৈর্ঘ্য আমি ধরছি হচ্ছে টোয়াইস এম। তাহলে দেখো যে এখান থেকে এইটুকু দূরত্ব আমার কত, অবশ্যই আমার এখান থেকে এইটুকু দূরত্ব আমার হচ্ছে এম, এবং এখান থেকে এইটুকু দূরত্ব হবে আমার এম, কারণ পুরো বাহুর দৈর্ঘ্য, এখানে পুরোটার দৈর্ঘ্য আমার হচ্ছে টোয়াইস এম। আচ্ছা, তো বর্গক্ষেত্রে তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে এক্স অক্ষ বরাবর। এখন ওয়াই অক্ষ বরাবর আমি যদি দেখি যে এখান থেকে এটুকু দূরত্ব পুরোটা হচ্ছে আমার হচ্ছে টোয়াইস এম, আর এখান থেকে এই এক্স অক্ষ থেকে এটুকু দূরত্ব আমার তাহলে কত হচ্ছে, হ্যাঁ এটুকু আমার অবশ্যই হবে আমার এম, আর এক্স অক্ষ থেকে নিচের দিকে আমার দূরত্বটুকু আমার হবে এম। আচ্ছা, তাহলে এই যে বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বলতে পারি? হ্যাঁ, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এম, এম। তাহলে দেখো যে এই উপবৃত্তটা আসলে আমার হচ্ছে এম, এম এই বিন্দুতে স্যাটিসফাই করে। তাহলে আমি এটা বলতে পারি যে হ্যাঁ এখানে এক্স এর মান এবং ওয়াই এর মানের পরিবর্তে যদি এম বসাই, তাহলে কি পাচ্ছি, এম স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1। অতএব এখান থেকে যদি আমি এম স্কোয়ার কমন নেই, তাহলে আমি পাচ্ছি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার টু বি স্কোয়ার ইজ ইকুয়াল 1। অতএব এম স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তবে প্রথমে একটা জিনিস দেখো, ধরে নিয়েছিলাম যে একটা বাহু দৈর্ঘ্য আমার হচ্ছে টোয়াইস এম। তাহলে একটা বর্গের একটা বাহু যদি টোয়াইস এম হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, এর ক্ষেত্রফল আমার হবে হচ্ছে টোয়াইস এম স্কোয়ার। অতএব ক্ষেত্রফল সমান টোয়াইস এম স্কোয়ার ইকুয়াল 4m স্কোয়ার। আর এম এর মান তো আমি এখান থেকে পাইলাম, অর্থাৎ 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমার অ্যান্সার।
আচ্ছা, উপবৃত্তের আরেকটা প্রবলেম দেখি যে একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় 1 - 1 এবং 2 - 2 এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যদি আমার হচ্ছে 8 হয়, তাহলে এর সমীকরণটা কী হবে? আচ্ছা, তো এই প্রবলেম সলভ করার আগে আমরা একটা থিওরি দেখে আসব। তো তোমাদের হাতে যে শিটটা দেওয়া আছে, তো সেই শিটটা একটা থিওরি দেখা আছে যে উপবৃত্তের উপর যে কোনো বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্বের যোগফল হচ্ছে আসলে বৃহৎ অক্ষের সমান। আচ্ছা, তো সেটা কীরকম দেখো, হচ্ছে যে এটা যদি আমার হচ্ছে একটা উপবৃত্ত হয়, এটা হচ্ছে মোটামুটি একটা উপবৃত্ত। আচ্ছা, তো এটা উপবৃত্ত, তো উপবৃত্তের কেন্দ্র হচ্ছে আমার হচ্ছে এটা, ধরো 0 0। আচ্ছা, ধরলাম এই উপবৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে x² / a² প্লাস y² / b² ইকুয়াল হচ্ছে 1। তো এই উপবৃত্তে একটা উপকেন্দ্র আমার ধরো এখানে হচ্ছে s, আর একটা উপকেন্দ্র হচ্ছে আমার s'। তো উপবৃত্তের উপর যে কোনো বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্বের দুটির যোগফল বৃহৎ অক্ষের সমান। আচ্ছা, আর এখানে যদি আমার হচ্ছে a > b হয়, তাহলে বৃহৎ অক্ষ কোনটা? বৃহৎ অক্ষ অবশ্যই আমার হচ্ছে এটুকু, সেটা হচ্ছে আমার টয়েস a। এখান থেকে এটুকু দূরত্ব a, এটুকু দূরত্ব a, তাহলে হচ্ছে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার টয়েস a, এটা হচ্ছে আমার বৃহৎ অক্ষ। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমার হচ্ছে p, এই একটা বিন্দু p। তো p থেকে s এর যে দূরত্ব প্লাস p থেকে s' এর যে দূরত্ব প্লাস p থেকে s এর যে দূরত্ব, সেই দূরত্বের যোগফলে হচ্ছে আমার টয়েসের সমান। অর্থাৎ উপবৃত্তের উপর যে কোনো বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্বের দুটির যোগফল আমার বৃহৎ অক্ষের সমান। ও এখান থেকে আমি এটা লিখতে পারবো যে s' p প্লাস sp ইকুয়াল টয়েস a। তো এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা হচ্ছে এই ম্যাথটা এখন সলভ করব। তো আমি ধরে নিলাম যে এখানে আমার যে উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে, একটা ধরে নিলাম আমি হচ্ছে এটা হচ্ছে 1 - 1, আর এটা ধরে নিলাম আমি হচ্ছে 2 - 2, আর এখানে হচ্ছে উপবৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু p x, y আমি ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখো যে এখান থেকে আমি যদি দূরত্ব বের করি, তাহলে হচ্ছে কি হবে, sp' এর যে দূরত্ব সেটা হচ্ছে, সরি, s'' এর দূরত্ব x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার প্লাস sp আমার কত, √x - 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল সমান কত, সমান হচ্ছে আমার বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষ আমার দেওয়া আছে হচ্ছে 8, অর্থাৎ একটা ইকুয়েশন আমি ওপাশে দিয়ে পার করে নিই, x - 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস √, হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন তোমাদের কী করতে হবে যে হ্যাঁ, এই ইকুয়েশনটা তোমাদের সলভ করতে হবে। এটা আমি আর করে দিলাম না, এটা তোমরা করে নেবা। আমি একেবারে যে ডাইরেক্ট যে আমার এখান থেকে যে অ্যান্সারটা আসবে, এটাকে যদি আমি হচ্ছে একটু বর্গ করে তারপরে যদি আমি হচ্ছে এদিক ওদিক করে নিই, তাহলে আমার ডাইরেক্ট যে অ্যান্সার সেটা হচ্ছে আমার হ্যাঁ, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট লাস্ট যে সমস্যাটা আমরা দেখবো যে একটি উপবৃত্তের সংক্রান্ত, যে পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার, এটা আমরা সবাই জানি। এর একটা উপকেন্দ্রে সূর্য অবস্থিত এবং উপবৃত্তের বৃহদাক্ষ হচ্ছে 9.3 × 10⁷ মাইল এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/62 হলে সূর্য ও পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তো এই ম্যাথটা আসলে হচ্ছে আমরা একটু গ্রাফের মাধ্যমে, সরি, একটি ছবির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে পৃথিবীর কক্ষপথ আসলে উপবৃত্তাকার। এটা হচ্ছে আমার উপবৃত্ত। এটা যদি আমার উপবৃত্ত হয়, তো উপবৃত্তের কেন্দ্র আমি ধরলাম হচ্ছে এখানে আমার হচ্ছে সি, এবং এর উপকেন্দ্র এটা হচ্ছে একটা উপকেন্দ্র আমি ধরলাম হচ্ছে এস, এবং আরেকটা উপকেন্দ্র আমি ধরলাম হচ্ছে s'। আচ্ছা, তো বলা হয়েছে যে এর একটি উপকেন্দ্রে সূর্য অবস্থিত। তো আমি ধরে নিলাম আমাদের যে সূর্য মামা, সে আমার এই উপকেন্দ্রে অবস্থান করছে। তো
আর এখন কি পৃথিবী কি করবে? হ্যাঁ, পৃথিবী হচ্ছে এই উপকেন্দ্র বরাবর, এই উপবৃত্ত বরাবর যে পথ আছে এই পথে সে আসলে হচ্ছে ঘুরতে থাকবে। তো আসলে যখন সে আসলে ক্ষুদ্রতম যখন দূরত্ব কখন হবে, পৃথিবী, সূর্য এবং হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দূরত্ব তখনই হবে যখন আমার পৃথিবীটা আমার ঠিক এই বিন্দুতে থাকবে, এবং বৃহত্তম দূরত্ব তখনই হবে যখন পৃথিবীটা আমার হচ্ছে ঠিক এই বিন্দুতে থাকবে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে হ্যাঁ, এটা হচ্ছে এই উপকেন্দ্রের যে শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত, সেটা হচ্ছে আমার উপবৃত্তের শীর্ষ এক্স অক্ষের উপর, সেটা আমি ধরে নিলাম হচ্ছে এ, এবং এই পাশে আরেকটা ধরে নিলাম আমি হচ্ছে এ ড্যাশ। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে উপবৃত্তের অর্ধবৃহদাক্ষ হচ্ছে 9.3 × 10⁻⁷ মাইল। আচ্ছা, এখানে আসলে হচ্ছে যে উপবৃত্তের যে বৃহদাক্ষ, সেই বৃহদাক্ষটা কত? সেই বৃহদাক্ষটা হচ্ছে আমার এই টোটাল যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার বৃহদাক্ষ। আর অর্ধবৃহদাক্ষ আমার মানে হচ্ছে সি থেকে আমার এ পর্যন্ত দূরত্ব আমার বলে দেওয়া হয়েছে যে অর্ধবৃহদাক্ষ। তো আমি ধরে নিলাম যে সি থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমার হচ্ছে এ। তো এখন হচ্ছে বলা হয়েছে যে এর যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতার মানটা আমি ধরে নিলাম যে উৎকেন্দ্রিকতার মান ই সমান হচ্ছে 1/62। আচ্ছা, তো থিওরি থেকে আমরা এটা বলতে পারি যে সিএস ইকুয়াল হচ্ছে এই, কারণ কেন্দ্র থেকে একটা উপকেন্দ্রের দূরত্ব যদি সিএস হয়, তো সেটার মান হচ্ছে আমার সিএস ইকুয়াল হচ্ছে এই। আর এর মান তো আমি কিছুক্ষণ আগে বললাম যে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমার এ। আমরা জানি সিএস ইকুয়াল এ। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত মোটামুটি বোঝা গেল, সব কিছু আসলে বোঝা গেল। তো এখন বলা হয়েছে যে পৃথিবী ও সূর্যের বৃহত্তম ক্ষুদ্রতম দূরত্ব কত। আচ্ছা, পৃথিবী এবং হচ্ছে সূর্যের ক্ষুদ্রতম দূরত্ব তখন হবে, কিছুক্ষণ আগে বললাম যে যখন পৃথিবী আমার হচ্ছে এই বিন্দুতে থাকবে। তো ক্ষুদ্রতম দূরত্ব আমি হচ্ছে এখন লিখি ক্ষুদ্রতম দূরত্ব ইকুয়াল এএস। আচ্ছা, তো এএস সমান আমি কি লিখতে পারি? এএস সমান আমি লিখতে পারি যে সিএ মাইনাস সিএস। সিএ সমান আমি কি ধরে, হ্যাঁ, এটা হচ্ছে আমার অর্ধবৃহদাক্ষ। অর্ধবৃহদাক্ষ মান হচ্ছে আমার এ মাইনাস সিএস সমান হচ্ছে আমরা জানি হচ্ছে এই। তো এখান থেকে আমি হচ্ছে একটা কমন নিলাম, 1 - ই। এর মান তো আমার দেয়া আছে যে অর্ধবৃহদাক্ষ হচ্ছে 9.3 × 10⁻⁷ মাইল মাইনাস 1/62। তো এখানে যে মানটা আসে 9.15 × 10⁻⁷। তো এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম দূরত্ব। এখন হচ্ছে বৃহত্তম দূরত্ব কখন হবে? হ্যাঁ, কিছুক্ষণ আগে বললাম যে পৃথিবী যখন এডাস বিন্দুতে থাকবে, তো তখন হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমার হচ্ছে বৃহৎ দূরত্ব হবে। তুমি এটা এখন লিখি যে বৃহৎ দূরত্ব সমান এডাস এস। এডাস এস সমান আমি কি লিখতে পারি? সি এডাস প্লাস সিএস। আচ্ছা, তো এখান থেকে দেখো যে সি এডাসের মান কি, সি এডাস সমান আমি হচ্ছে সি এর সমান লিখতে পারি, কারণ হচ্ছে এখান থেকে এটুকু যে দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব কিন্তু সেম কথা। তবে সি এডাস সমান আমি হচ্ছে এম প্লাস সিএস ইকুয়াল এই ইকুয়াল এ কমন নিলে 1 + ই। এর মান হচ্ছে 1 + এর মান হচ্ছে 9. তো এতক্ষণ আমরা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত দেখলাম। এখন আমরা চলো অধিবৃত্ত সংক্রান্ত কয়েকটা ম্যাথ দেখে আসবো। তো তোকে বলা হলো যে x = 3 sec θ এবং y = 2 tan θ বিশিষ্ট কণিকের সমীকরণ, কেন্দ্র এবং হচ্ছে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এখানে দেখা হচ্ছে তোমরা যারা আমার হচ্ছে বৃত্ত বা হচ্ছে সরলরেখা ক্লাস করেছো, তো সেখানে আমি বলেছিলাম যে কীভাবে একটা প্যারামিতিকে ইকুয়েশন থেকে আউট করতে হয়। তো দেখো এখানে আমার হচ্ছে প্যারামিতি আমার কি, এখানে আমার হচ্ছে প্যারামিতি হচ্ছে আমার হচ্ছে থিটা। তো আমার প্রথম টার্গেট হচ্ছে এই প্যারামিতিটাকে আউট করতে হবে। তো চলো এখান থেকে আমি হচ্ছে কি লিখতে পারি যে x সমান যদি 3 sec θ হয়, অর্থাৎ sec θ সমান আমার হচ্ছে x/3। y সমান যদি 2 tan θ হয়, তো tan θ সমান আমার হচ্ছে y/2। তো আমরা জানি হচ্ছে sec² θ - tan² θ সমান 1।
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, অর্থাৎ এখন সেকের মানটা এখানে বসে দেই, এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার, এর মানটা হচ্ছে 1। তো দেখো যে এটা হচ্ছে কিসের সমীকরণ পাই গেলাম, এটা হচ্ছে আমার হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তো এই অধিবৃত্তের সমীকরণের যে কেন্দ্র, সেই কেন্দ্র কত, কেন্দ্র সি সমান হচ্ছে আমার 0,0, কারণ এক্স মাইনাস 0 মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই মাইনাস 0 সমান হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার কেন্দ্র গেল। এখন হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে, তোমাদের যে শীটটা দেওয়া আছে সেই শীটে দেখো একটা থিওরি লেখা যে ই সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, অর্থাৎ এখানে যে এর মান, সেই এর মানটা হচ্ছে আমার 3 প্লাস বির মান হচ্ছে আমার 2 স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার, 9 প্লাস 4 ডিভাইড বাই 9 ইকুয়াল √13 ডিভাইড বাই 9, এটা আমার অ্যান্সার। তো উপবৃত্ত সংক্রান্ত আরেকটা যে সিম্পল যে প্রবলেম, এটা আসলে হচ্ছে বুয়েটে এইটা অনেকগুলো প্রবলেম আসছিল, তো সেজন্য আমি হচ্ছে এটা দেখাচ্ছি যে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি উপকেন্দ্র 2,3 বিন্দুতে এবং উৎকেন্দ্রিকতা √3 এবং এক্স প্লাস টয়েস হয় ইকুয়াল 1 একটি হচ্ছে নিয়ামক রেখা। আচ্ছা, তো এই ছবিটা কীরকম হবে দেখো, অধিবৃত্তে যদি একটা স্কেচ অঙ্কন করি, তো স্কেচটা হয় এরকম। তো এটা হচ্ছে আমি ধরলাম একটা উপকেন্দ্র এস এবং এটা হচ্ছে একটা উপকেন্দ্র এস ড্যাশ। আচ্ছা, এটা হচ্ছে আমার যদি ওয়াই অক্ষ হয় এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তো আমি ধরে নিলাম যে এই এসের জন্য আমার হচ্ছে যে আমার দিকাক্ষ বা নিয়ামক রেখা, আমি ধরে নিলাম যে সেটা হচ্ছে আমার এটা, এবং এই পাশে আর একটা নিয়ামক রেখা হচ্ছে এটা। আচ্ছা, তো কণিকের সমীকরণ থেকে আমরা এটা জানি যে একটা উপকেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই কণিকের উপর যে কোনো বিন্দুর দূরত্ব এবং একটা লম্ব থেকে ওই বিন্দুর দূরত্বের অনুপাত সবসময় একটা কনস্ট্যান্ট মান হয়। তো আচ্ছা, তো ধরে নিলাম যে এই এস বিন্দু থেকে এই কণিকের উপর একটা বিন্দু আমার হচ্ছে পি এবং এই লম্বের উপর একটা বিন্দু আমার হচ্ছে এম। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে কিছু, আমি যখন হচ্ছে ফার্স্টে যখন শুরু করছিলাম, তো এই ধরনের একটা ইকুয়েশন সম্পর্ক দেখা দিছিলাম যে এসপি ডিভাইডেড বাই পিএম সমান আমরা কী লিখতে পারি, ইকুয়াল হচ্ছে ই, আর এটাই হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা মিন করে। অর্থাৎ এই দিকাক্ষ থেকে এর উপর যে দূরত্ব এবং হচ্ছে এখান থেকে এইটুকুর যে দূরত্ব, সেইটুকুর অনুপাত হচ্ছে একটা যে কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে আমার ই, অর্থাৎ এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তো এস এর মান আমি জানি, আমি ধরে নিলাম যে হ্যাঁ একটা উপকেন্দ্র আমার হচ্ছে 2,3 এবং এর উৎকেন্দ্রিকতা আমি ধরে নিলাম ইর মান হচ্ছে আমার √3, এবং এই যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখাকে আমি ধরে নিলাম যে এক্স প্লাস টয়েস ওয়াই ইকুয়াল 1। আচ্ছা, এবং দেখো যে এই অধিবৃত্তের উপর যে বিন্দুটা আছে পি, সেই পি বিন্দুর মান তো আমরা জানি না, আমি ধরে নিলাম যে হ্যাঁ এটা এর যে স্থানাঙ্ক সেটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স, ওয়াই। আচ্ছা, তো এখান থেকে দেখো যে আমরা জানি কিছুক্ষণ আগে দেখলাম যে এসপি ডিভাইড বাই পিএম ইকুয়াল হচ্ছে ই, অতএব এসপি ইকুয়াল ই ইন্টু পিএম। আচ্ছা, তো এখন দেখো যে এসপির যে দূরত্ব, সেই দূরত্বটুকু আমি হচ্ছে লিখতে পারি √(x-2) হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইকুয়াল, এর মান তো আমরা জানি হচ্ছে, এর মান হচ্ছে আমার √3। এখন হচ্ছে পিএম। তো দেখো এই পিএমটা হচ্ছে কি, দেখো যে এই অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি এক্স, ওয়াই, এখান থেকে হচ্ছে এর দিকাক্ষ বা নিয়ামক রেখার উপর হচ্ছে আমার লম্ব, এই লম্ব দূরত্বটুকু হচ্ছে আমার পিএম। আচ্ছা, তো একটা নির্দিষ্ট বিন্দু থেকে তোমরা যখন সরলরেখা পড়ছো, তো সরলরেখা পড়ার সময় তোমরা এই থিওরিটা পড়ছো যে একটা বিন্দু থেকে কোনো সরলরেখার উপর যখন আমরা লম্ব টানি, তো সেই লম্বর দূরত্বটা কত হয়, তার যে ইকুয়েশন সেটা হচ্ছে মডুলাস অফ x plus twice y minus 1 equal 0 divided by √1 plus 2 square। এখন আমি যদি পুরোটাকে যদি বর্গ করে দেই, তাহলে কি পাচ্ছি, x - 2
হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 3 ইন্টু এক্স প্লাস টোয়াইস আই মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই √5। আচ্ছা, তো এখান থেকে আমি যদি হচ্ছে ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করার পরে আমার যে লাস্টে যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমার হচ্ছে আচ্ছা, নেক্সট অধিবৃত্তে যে প্রবলেমটা দেখবো যে 25x² মাইনাস 16y² ইকুয়াল হচ্ছে 400 অধিবৃত্তের অসীম তড়দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এখন আমরা অসীম তড়দ্বয় বলতে আসলে কি বুঝি, চলো সেটা একটু দেখে নেই। যে এটা যদি ধরো অধিবৃত্ত হয়, তবে যেই রেখাটা এই অধিবৃত্তকে অসীমে ছেদ করে, তো সেটাই হচ্ছে তার অসীম তট। অর্থাৎ আমি ধরে নিলাম যে হ্যাঁ, এই একটা রেখা গেছে, এই একটা রেখা এই অধিবৃত্তকে আসলে অসীমে ধরো আমি ছেদ করছি, এটা আমি ধরে নিলাম। তো এটা হচ্ছে এই অধিবৃত্তের একটা অসীম তট, এবং এদিকে আরেকটা অসীম তট আছে যে ধরো হচ্ছে এই আরেকটা রেখা এই অধিবৃত্তকে অসীমে ধরো যদি ছেদ করে, তো এটা হচ্ছে এর আরেকটা অসীম তট। তো আমাকে বের করতে হবে এই অসীম তটদের মধ্যবর্তী যে সূক্ষ্ম যে কোণ, সেই কোণটা আসলে আমাকে হচ্ছে বের করতে হবে। আচ্ছা, তো অসীম তটের যে সমীকরণ, সেই সমীকরণ বের করার যে রুল হচ্ছে, রুলটা তোমাদের দেখা দিই যে x² ডিভাইড বাই a² মাইনাস y² ডিভাইড বাই b² ইকুয়াল যদি 1 হয়, এটা হচ্ছে একটা অধিবৃত্ত। তো এই অধিবৃত্তের সমীকরণে আমি যদি 1-এর পরিবর্তে যদি 0 বসাই, 1-এর পরিবর্তে 0 বসে আমি যে ইকুয়েশনটা পাবো, সেটাই হচ্ছে আমার অসীম তটের ইকুয়েশন। অর্থাৎ আমি 0 বসে আমি পাচ্ছি যে y² ডিভাইড বাই b² ইকুয়াল x² ডিভাইড বাই a², অর্থাৎ y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইন্টু এক্স। এটাই হচ্ছে আমার অসীম তটের সমীকরণ। আচ্ছা, তো ঠিক এরকম করে আমি হচ্ছে এখান থেকে যদি অসীম তটের ইকুয়েশন যদি বের করতে চাই, তাহলে আমি কি করব, যে 25x² মাইনাস 16y² ইকুয়াল 100 ডিভাইড, তারপরে x² ডিভাইড বাই, আমি যদি 400 দিয়ে যদি উভয়কে যদি ভাগ করে দেই, তাহলে আমি নিচে পাচ্ছি a² ডিভাইড বাই 16x² মাইনাস স্কোয়ার ডিভাইড বাই 25 ইজ ইকুয়াল 1। আর ঠিক আগের মতোই আমি হচ্ছে 1-এর পরিবর্তে আমি এই জায়গাতে 0 বসাবো। 0 বসে আমি কী পাচ্ছি, যে y ইকুয়াল প্লাস মাইনাস 5 ডিভাইড বাই 4 ইন্টু এক্স। তো এটাই হচ্ছে আমার অসীম তটের ইকুয়েশন। আচ্ছা, তো আর এখানে দেখো যে সরলরেখার ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, যে y ইকুয়াল mx, এখানে আমার যে ঢাল, সেই ঢালের মানটা আমি পাচ্ছি হচ্ছে 2টা। অর্থাৎ একটা ঢাল হচ্ছে আমার হচ্ছে 5 ডিভাইডেড বাই 4, আর একটা ঢালের মান হচ্ছে আমার মাইনাস 5 ডিভাইডেড বাই 4, যেখানে হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস 5/4 বলা আছে। এর মানে হচ্ছে এটাই যে একটা ঢাল, সেই একটা ঢালের মান হচ্ছে আমার 5 ডিভাইড বাই 4, এবং অপর একটা ঢাল, সেই ঢালের মানটা হচ্ছে আমার মাইনাস 5 ডিভাইড বাই 4। আচ্ছা, তো এখন আমাকে বের করতে হবে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা। তো আমরা জানি যে দুটি রেখার ঢাল যদি জানা থাকে, তো তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা আমি বের করার যে সূত্র, সেটা তো তোমরা সরলরেখাতে পড়েছো। তো সেই সূত্রটা হচ্ছে, আমি যদি লিখি যে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে tan θ সমান হচ্ছে মডুলাস অফ m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 n2 ডিভাইড বাই মডুলাস অফ, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার m1 5/4 মাইনাস 5/4, তার মানে হচ্ছে প্লাস 5 ডিভাইড বাই 4 ডিভাইড বাই 1 প্লাস 5/4 ইন্টু মাইনাস 5 ডিভাইড বাই 4, অতএব থিটা ইকুয়াল tan ইনভার্স ডিভাইড বাই 9, আর এটা আমার অ্যান্সার। তো অধিবৃত্ত সংক্রান্ত সর্বশেষ যে সমস্যা, সেটা দেখে আসি।
যে অধিবৃত্তের উপকেন্দ্র দুটির দূরত্ব হচ্ছে 16 এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হচ্ছে √2 এবং অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত। এখন আমাকে বের করতে হবে এই অধিবৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা। আচ্ছা, তো এই সমস্যাটা আসলে হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। বুয়েট অ্যাডমিশন টেস্টে 10-11 সালে ঠিক এই সমস্যাটা আসছিল। আসলে ঠিক এইরকম সিম্পল প্রবলেমগুলো আসলে আমাদের অ্যাডমিশন টেস্টে তুলে দেয়। আচ্ছা, তো আমি হচ্ছে যদি একটু গ্রাফটা আঁকাই, গ্রাফটা আঁকলে আমার এইরকম মনে হবে। এটা যদি আমার হচ্ছে এক্স অক্ষ, এটা যদি আমার হচ্ছে ওয়াই অক্ষ হয়, আর এটা যদি আমার হচ্ছে ধরো দ্বিকাক্ষ, দুইটা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, আর এটা হচ্ছে আমার অধিবৃত্ত, এবং এটা হচ্ছে অধিবৃত্তের একটা উপকেন্দ্র এস এবং এর কেন্দ্র হচ্ছে আমার সি, এবং আর একটা উপকেন্দ্র আমার হচ্ছে এস ড্যাশ। তো যেহেতু বলা হয়েছে যে এর অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, অর্থাৎ এর যে এই অক্ষ এই যে এস এবং হচ্ছে কেন্দ্র সি বা এস ড্যাশ, এগুলো হচ্ছে আমার হচ্ছে স্থানাঙ্কের অক্ষ, অর্থাৎ হচ্ছে এক্স অক্ষ বরাবর অবস্থিত হবে। আচ্ছা, তো এখন আমি তোমাদের হাতে যে শিটটা দেওয়া আছে, তো সেখানে দেখো যে সিএসই ইকুয়াল সমান হচ্ছে, আমরা এক লিখতে পারি যে সিএস ইকুয়াল এ, অর্থাৎ কেন্দ্র থেকে একটা উপকেন্দ্রের দূরত্ব সিএস ইস্যুকে আমরা লিখতে পারি যে এই। আচ্ছা, এই এই এর মানটা হচ্ছে, এর মানটা কি, এর মানটা হচ্ছে আমার এখান থেকে এটুকু যে দূরত্ব সেটা হচ্ছে আমার এ। ঠিক অনুরূপভাবে এখান থেকে এটুকু যে দূরত্ব সেটুকু হচ্ছে আমার এ। আচ্ছা, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে সিএস ইজ ইকুয়াল এই। আর এটা যদি আমরা তাই যদি হয়, আর এটা যদি আমার হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি অবস্থিত হয়, তাহলে তোমরা বলো তো যে এস বিন্দুতে যে স্থানাঙ্ক, যে একটা উপকেন্দ্র, তার স্থানাঙ্ক আমরা কত লিখতে পারি? হ্যাঁ, তার স্থানাঙ্ক আমরা লিখতে পারি হচ্ছে এই, 0। কারণ কি? কারণ হচ্ছে এস অক্ষে ওয়াইয়ের মান হচ্ছে 0, আর এখান থেকে কেন্দ্র থেকে এটুকু দূরত্ব তো আমরা দেখলাম যে এর মান হচ্ছে এই। আর ঠিক এইরকমভাবে আমরা হচ্ছে বাম পাশে যদি এক্স ড্যাশ অক্ষ বরাবর যদি দেখি, তাহলে এস ড্যাশের মান, এই স্থানাঙ্ক, তার মানটা হচ্ছে -a, 0। আচ্ছা, তো এখন এখানে বলা হয়েছে যে একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুটির দূরত্ব, অর্থাৎ এস ড্যাশ থেকে এস পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের মানটা বলে দেওয়া হচ্ছে 16, আর এইটুকু দূরত্ব আমি লিখতে পারি যে টোয়াইস এই ইজ ইকুয়াল 16, অতএব এই ইকুয়াল 8, আর এর মানটা বলে দেওয়া হচ্ছে যে এর উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, অতএব a ইন্টু √2 ইকুয়াল 8, অতএব a ইকুয়াল 4√2। আচ্ছা, তো এখন অধিবৃত্তের ক্ষেত্রে আমরা এটা যদি উৎকেন্দ্রিকতার যে মানটা সেটা যদি হিসাব করে দেখি, উৎকেন্দ্রিকতার মান ই ইকুয়াল √a² প্লাস b² ডিভাইড বাই a², অতএব e² ইকুয়াল 1 প্লাস b² ডিভাইড বাই a², এবং ইর মানটা হচ্ছে আমার √2 ইকুয়াল 1 প্লাস b² ডিভাইড বাই, এর মানটা আমি পেলাম হচ্ছে 4√2, অতএব এখান থেকে আমি বির মানও পাচ্ছি 4√2। তাহলে আমার হচ্ছে অধিবৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা এখানে লিখতে পারি, অতএব ওয়ান, আর এখান থেকে আমি তো এর মানটা পাইলাম, আর বির মানটাও তো আমি হচ্ছে পেয়ে গেলাম। এর মান হচ্ছে আমার 4√2, অতএব x² মাইনাস y² ইজ ইকুয়াল 32। এটা আমার অ্যান্সার। তো আজকে কণিকের লেকচার এ পর্যন্তই। তো সবার জন্য শুভকামনা থাকলো। খোদা হাফেজ।